কিছুক্ষণ আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয়ী যে সংসদ সদস্যরা বিএনপির পক্ষ থেকে যারা জয়ী হয়েছেন তারা শপথ নিয়েছেন এবং এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গণঅভ্যুত্থানে ১৮ মাস পর একটি নির্বাচিত সরকার যাত্রা শুরু করলো। নতুন সরকারের সামনে কি কি চ্যালেঞ্জ সেগুলো নিয়ে অনেক আলাপ হয়েছে। শেষ মুহূর্তে আরও একবার সেগুলো ঝালাই করে নিতে চাই। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান। ডক্টর আনিসুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন এবং আপনি নিজেও জানেন অনেকগুলো চ্যালেঞ্জ আসলে এই নির্বাচিত সরকারের সামনে আছে। অর্থনীতি সচ্ছলতা, প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, কূটনৈতিক তৎপরতা সহ নানা কিছু। তবে সব ছাপিয়ে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটা উন্নয়ন করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা হচ্ছে। কাজটা কতটা সহজ হবে, কি দেখছেন বাস্তবতা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে আমরা বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক যাত্রার মধ্যে প্রবেশ করলাম। একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হলো আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে। তবে এই নতুন যে সরকারটা হবে, সরকারের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ থাকবে এবং আপনি যথার্থ বলেছেন, আইন শৃঙ্খলা সবচেয়ে বড় প্রবলেম বাংলাদেশের কনটেক্সটে। তবে এটা আমরা ধরে নিচ্ছি, যেহেতু রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, রাজনৈতিক সরকারের আইন শৃঙ্খলা কন্ট্রোলে নেওয়াটা খুব সহজ, বিকজ এখানে পলিটিক্যাল অ্যাক্টররা কাজ করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। পলিটিক্যাল পার্টির একটা থাকে, সম্পৃক্ততা থাকে। ২ নম্বর হচ্ছে আপনার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে ভঙ্গুর। এই ভঙ্গুর অর্থনীতিকে সাজাইতে হবে এবং এক্ষেত্রে আপনার ইন্টারনাল ট্রেড এন্ড কমার্স, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টটাকে যতটা এনশিওর করা যায় এবং এর সাথে আপনার পররাষ্ট্রনীতি জড়িত। বাংলাদেশের ফরেন পলিসিটা কেমন হবে, এর নেচারটা কেমন হবে এবং কি ধরনের কূটনৈতিক সম্পর্ক মেনটেন করবে। বাংলাদেশের এখন আর দাতা সংস্থা রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে লাভ নাই। বাংলাদেশকে ইনভেস্টমেন্টের দিকে আকৃষ্ট করতে হবে, মানে কারা ইনভেস্ট করতে চায় এবং বাংলাদেশের যে পণ্য যেগুলো বিদেশে রপ্তানি হচ্ছে সেগুলোকে কিভাবে মানে কম শুল্কে অ্যাক্সেস পাওয়া যায়, এই সমস্ত বিষয়গুলোতে কাজ করতে হবে। সুতরাং কয়েকটা মিনিস্ট্রি খুব বিজি থাকবে এবং যদি খুব সফল হয় তাহলে বাংলাদেশের সরকার একটা সফলতার দিকে যাবে। এক অনেকগুলো নাম্বার চ্যালেঞ্জের বললাম কথা যে আপনি বলছেন ডক্টর আনিসুর রহমান, কিন্তু এখন এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। মানে আমরা দেখলাম সকালবেলা সিইসি শপথ পড়ালেন বিএনপি নির্বাচিত সদস্যদের এবং সেই শপথের আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপি সদস্যরা যোগ দেবে না এবং তাদেরও একটা যৌক্তিক জায়গা ছিল, সেটাও তারা স্পষ্ট করেছেন যে সিইসি আসলে এই ব্যাপারে শপথ পড়াতে পারেন না এবং এই ব্যাপারটা আবার ১১ দলীয় জোট থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা ভালোভাবে নেননি। তারা নিজেদের মধ্যে বৈঠক করছেন এবং সেই বৈঠকের পরে তারা ডিসিশন জানাবেন যে তারা শপথ নেবেন কি নেবেন না। মানে শেষ মুহূর্তে ছোটখাটো কোনো জটিলতা হতে যাচ্ছে কিনা। না, এটা ধরুন বিএনপির স্টেটমেন্ট আমি দেখেছি, সালাউদ্দিন সাহেব যে স্টেটমেন্টটা দিয়েছেন সেটা দেখলাম। এটা খুব লজিক্যাল, বিকজ অফ সংবিধানের বাংলাদেশের যে নির্বাচনটা হয়েছে অথবা বাংলাদেশে যে ইন্টারিম গভর্নমেন্টটা হয়েছিল, এই গভর্নমেন্ট কিন্তু বাংলাদেশ সংবিধানকে ডিসলভ করেনি। দ্যাট ইজ এ প্রবলেম। বাংলাদেশ সংবিধান কিন্তু এক্সিস্টেড আছে এবং বাংলাদেশ সংবিধানের আলোকে আজকে সংবিধানের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছে, দ্যাট ইজ ইন দ্য লাইট অফ বাংলাদেশ কনস্টিটিউশন। এবং জামাত অবশ্য এখন একটা আলোচনা করছে, আলোচনার মাধ্যমে তারা একটা সিদ্ধান্তে আসবেন এবং অবশ্যই তাদেরও অনেক বিজ্ঞ বিজ্ঞ আইনজীবী আছেন, ব্যারিস্টার আছেন, তারা আইনগত পরামর্শগুলো দিবেন। তবে এবং আইনগত পরামর্শ জামাত আমার কাছে মনে হয় যে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বাংলাদেশে অব্যাহত রাখার জন্য তারাও একটি সুস্থ সংস্কৃতির মধ্যে আসবেন এবং তারা এটাকে বয়কট করবেন না, কারণ একটা একটা বিএনপি যে একটা স্ট্যান্ড বিশেষ নিয়েছেন। প্রেক্ষাপট আছে বটে। মানে প্রথমত যেহেতু এমন একটা সময় এই নির্বাচনটা হয়েছে যে নির্বাচন থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে এবং এমন অনেক কিছু আমরা দেখেছি যেটা আগে আমরা দেখিনি। যেমন খোদ নির্বাচিত হবার পর তারেক রহমান একে একে কিন্তু চরমোনাই পীর থেকে শুরু করে এনসিপি আহ্বায়ক কিংবা জামাত ইসলামী প্রত্যেকের বাসভবনে গিয়েছেন, কথা বলেছেন, একটা সৌহার্দ্যতা তৈরি হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি জামাত আমি তিনি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলেছেন যে তিনি ফলাফল স্বীকৃতি দিচ্ছেন, শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবেন, ছায়া মন্ত্রিসভা তৈরি হবে, নানা কিছু। যেটা আপনার কাছে আসলে জানতে চাই, মানে সংসদটা কেমন হবে? আমরা তো দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী এককভাবে যত আসন এবার পেয়েছে আগে কখনোই এতটা আসন পায়নি এবং সবচেয়ে বড় কথা এই প্রথমবারের মতন স্বাধীন বাংলাদেশে তারা রাজধানী ঢাকাতে ৫টি আসন পেতে সক্ষম হয়েছে। এর আগে একটিও আসন তারা পায়নি। অন্যদিকে বিএনপির অভিজ্ঞরা রয়েছেন, তরুণরা রয়েছেন। সংসদ নিয়ে আসলে আপনি কি প্রত্যাশা করেন?
না, আমার দৃষ্টিতে সংসদটা ফাংশনাল সংসদ হওয়া উচিত। ফাংশনাল পার্লামেন্ট হইলে পরে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো, বাংলাদেশের সরকারের জন্য ভালো। এবং সরকার ধরেন ভালো কাজ করবেন, আবার মন্দ কাজও করতে পারেন। সুতরাং সংসদ হবে সবগুলোর ক্রিটিসিজম করার জায়গা। এবং বিরোধী দলরা যদি অ্যাক্টিভ পার্টিসিপেশন করে, সেক্ষেত্রে সরকারি দলের জন্য রাষ্ট্র পরিচালনা খুব সহজ হয়। এবং সরকারি দল যেখানে ভুল করবে, বিরোধী দলের ফাংশনটা হবে যে সেটাকে ধরিয়ে দেয়া, যে আপনারা এই কাজগুলো করছেন, এখানে দুর্নীতি হয়েছে বা এখানে প্রশাসনিক করাপশন হয়েছে, আপনারা সেখানে হাত দেন। সুতরাং এটা একটা খুব গুড সাইন। বাট ওই যে যেটা বললেন যে ছায়া ক্যাবিনেট, এটা বাংলাদেশের কনটেক্সটের জন্য না। এটা হলো যে আপনার বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের সাংবিধানিক কাঠামোর মধ্যে এই ধরনের কনসেপ্ট নাই। এগুলো আছে ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডে আছে। ইংল্যান্ডের সংবিধানটা আমি আগেও বলেছি, এটা লিখিত সংবিধান নয়। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের গণতন্ত্র, এগুলো লিখিত এবং বাংলাদেশের একটা পলিটিক্যাল স্ট্রাকচার, সংস্কৃতির মধ্য দিয়ে বিকাশ ঘটছে। হ্যাঁ, এগুলো নিউ কনসেপ্ট, এগুলো ইউরোপের কনসেপ্ট। এই কনসেপ্ট গুলো এখানে এনে ধরেন হতে পারে গভর্নমেন্টকে হেল্প, বাট এটা কোনো ফাংশনাল ডেমোক্রেটিক ওয়েতে না। আমরা সংসদটাকে চাই খুব প্রাণবন্ত, উচ্ছ্বসিত সংসদ, যেখানে জনগণের কথা বলবে, রাষ্ট্রের উন্নয়নের কথা বলবে, মানুষের মৌলিক অধিকারের কথা বলবে, অবশ্যই। এবং মানুষের সাধারণ শিক্ষা, মানুষের সঙ্গে স্বাস্থ্য। যখন আমরা কথা বলছি কিংবা আপনাদের মতো বিশ্লেষকদের সঙ্গে যখন তারা কথা বলছে, তারা আসলে খুব চমৎকার করে বলছেন যে এখানে যেমন অভিজ্ঞরা আছেন, তেমনি আসলে নতুনরা আছেন। একই সঙ্গে যারা স্বতন্ত্র, অর্থাৎ বিএনপির যারা বিদ্রোহী ছিলেন তারাও এখানে আছেন। তার মানে যে কোনো ডিসিশন হুট করে নেওয়ার কোনো সুযোগ নেই। তার উপর আবার উচ্চকক্ষ আছে, সেখানেও অনেক কিছু বিষয় হয়ে আসতে হবে। আপনার এই বিশ্লেষণের জন্য আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আজকে দিনভর আমরা এখানে আছি এবং আপনার সঙ্গে পরবর্তীতে আরও কথা বলার সুযোগ আমাদের হবে। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর আনিসুর রহমান।